নীরবতা ভঙ্গ করে হঠাৎ লিল ফ্লিন বলে উঠল, হেনরি ছিল আমার নিঃসঙ্গ জীবনে একমাত্র আশার আলো। আমি ওকে নিজের ছেলের মতোই ভালোবাসতাম। স্বয়ং ঈশ্বরও জানতেন তারও জীবনে মায়ের ভালোবাসার প্রয়োজন আছে। তার গর্ভধারিণী মা কেউ নেই, তাই এমন একজনের দরকার ছিল ওর জীবনে যে ওকে মায়ের মতো ভালোবাসতে পারবে। মেরিয়ান ওর গর্ভধারিণী মা হলেও হেনরির প্রতি কোনোদিন তার মাতৃভাব জেগে ওঠেনি। আমি হেনরির সঙ্গ খুব উপভোগ করতাম। আমার চোখের সামনে ও ধীরে ধীরে বেড়ে উঠছিল। আমি যখন তাকে শেষবার দেখি তখন ওর বয়স ছিল মাত্র 4। খুব খুব ছোট তখনও। লিল ফ্লিনের কথাগুলো শুনতে শুনতে মার্থার শিরদাঁড়া বেয়ে বরফ গলা জলের স্রোত নেমে গেল। 4 বছর বয়স ছিল হেনরির। সে ওই ঘরের দেওয়ালে যে বাচ্চা ছেলেটির অপচ্ছায়া দেখতে পেয়েছিল তারও আনুমানিক বয়স 4। তার মানে সে যা যা এতদিন ওই কটেজে প্রত্যক্ষ করেছে সব ঠিক। মার্থার বিশ্বাসই হচ্ছে না যে সে শেষমেশ এমন একজনের সাথে কথা বলছে যে হেনরিকে তার জীবিত অবস্থায় প্রত্যক্ষ করেছে। এমন একজন যে একদা ওই ইউনিফর্মে বসবাস করেছে। একটা জলজ্যান্ত ইতিহাস যেন ওর সামনে বসে। খোলা জানলা দিয়ে বাইরের দিকে আনমনা ভাবে তাকিয়ে লিল ফ্লিন আবার বলে উঠল, খুব খুব দুরন্ত ছিল আমার হেনরি। খুব খুব মিশুকে আর আমুদে ছিল। আধো আধো ভাবে যেসব কথাও বলতো শুনলে যে কেউ না হেসে ঘুরিয়ে পারবে না। ও জন্মের পর থেকে আমি ওকে কোলে পিঠে করে বড় করেছি। মেরিয়ান কোনোদিন ঘুরেও তাকায়নি ওর দিকে। তাই হয়তো আমাকেও মা বলে ডেকেছিল একদিন। আমি ছিলাম প্রকৃত পক্ষে ওর মাসি, কিন্তু ও আমাকে মা বলে ডাকতো। নিজের আসল মাকে ডাকতো সরাসরি নাম ধরে। কিন্তু যেহেতু ও র শব্দটা উচ্চারণ করতে শেখেনি, তাই বেচারা নিজের নাম হেনরি বলতে গিয়ে বলতো হেনি। র্যাবিট বলতে গিয়ে বলতো নেভিট। আর নিজের মায়ের নাম ম্যারিয়ান ডাকতে গিয়ে বলতো ম্যানিয়ান। লিলের কথাগুলো শুনে মাথায় যেন চক্কর দিয়ে উঠল মার্থার। কি বললেন? ম্যানিয়ান?
মার্থার মনে হলো পুরো ঘর যেন ওর সামনে দুলছে। সর্বনাশ! গ্যাব্রিয়েল তাহলে স্পিরিটের মুক্তি প্রার্থনা করতে গিয়ে যে ম্যানিয়ার নাম বলেছে, তার মানে সেই নাম ভুল। আসলে নামটা ম্যারিয়ান হবে, হেনরির মা। সামনে বসে থাকা এই বৃদ্ধা লিল ফ্লিন ওরফে লিলির বোন। ওর মনে পড়ল মিসেস স্টকওয়েলের কথা। মিসেস স্টকওয়েল বলেছিলেন অনেক বছর আগে দুই যুবতী ওই ইরি ফার্মে বাস করতে এসেছিল। তাহলে সেই যুবতীদ্বয় এই লিলি আর ম্যারিয়ান ছাড়া আর কেউ হতে পারে না। যাবতীয় রহস্যর ভয়ের সূত্রপাত তাহলে ওখান থেকেই। মার্থার সামনে বসে থাকা লিলি অবশ্য খেয়ালও করল না মার্থার মুখের এই ভাবটা। সে আপন খেয়ালে বলতেই থাকলো সেই কবেকার কাহিনী। হ্যাঁ, ওকে হেনরি ম্যানিয়ান বলে ডাকতো, কিন্তু ছোট্ট সুন্দর ছেলেটা ম্যারিয়ানের কাছে ছিল পথের কাঁটা। মার্থা অবাক হয়ে বলল, পথের কাঁটা কেন? ওইটুকু ছেলে আপনার বোনের কোন পাকা ধানে মই দিয়েছিল? মার্থার কথায় ম্লান হাসলো বা হাসবার চেষ্টা করলো লিলি। বড়ই বিষণ্ণ সে হাসি। তারপর বলল, ওর বিয়ের রাস্তায় হেনরি ছিল প্রধান কাঁটা। চিনতেন প্রকারে, তাই চেষ্টা করত ওকে নিজের সামনে থেকে দূরে রাখার। হেনরিকে দেখলেই প্রচণ্ড রেগে যেত ম্যারিয়ান। সেই সময়টা এখনো মনে আছে আমার। ম্যারিয়ান পাগল পথ উন্মাদে পরিণত হয়েছিল সেদিন। আমি কিছুতেই ওকে থামাতে পারছিলাম না। হেনরিকে প্রায় মেরেই ফেলতে চাইছিল। আমি প্রাণপণ চেষ্টা করছিলাম হেনরিকে ওর হাত থেকে বাঁচাবার। পাগল হয়ে গিয়েছিল ম্যারিয়ান। হাতের সামনে যা পাচ্ছিল ছুঁড়ে মারছিল আমাকে আর হেনরিকে লক্ষ্য করে। জিনিস ছুঁড়ে ছুঁড়ে পটকে ভেঙে ফেলছিল আর অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করছিল। আমি ম্যারিয়ানের হাত থেকে হেনরিকে বাঁচাবার জন্য ওকে দোতলায় যে আর একটা নতুন ঘর তৈরি হয়েছিল ওখানে নিয়ে গিয়ে ঢুকিয়ে রাখতে গেলাম। কিন্তু ম্যারিয়ান মাদের মতো আমাদের পিছু পিছু ছুটে এসেছিল। হেনরিকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করতে যাব, আমাকে এক ধাক্কা দিয়ে বাইরে ঠেলে ফেলে দিল ম্যারিয়ান। তারপর নিজে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে আমি শুনছিলাম হেনরির ওপর সিংহনাদে গর্জন করে চলেছে। আর ছোট্ট হেনরি ভয়ার্তভাবে কাঁদছে। আমি পাগলের মতো দরজায় করাঘাত করতে লাগলাম খুলে দেবার জন্য, কিন্তু ও আমার কথা শুনলো না। আমি কাতরভাবে অনুনয় করতে লাগলাম। একসময় হঠাৎ বুঝতে পারলাম ঘরের ভেতর হেনরি
আর কাঁদছে না, থেমে গেছে ওর কান্না। কিছুক্ষণ পরেই ঘরের দরজাটা খুলে গেল, বেরিয়ে এলো মেরিয়ান। ও চোখ মুখে তখনও রাগ ফেটে বেরোচ্ছে। হাতে ধরা একটা বালিশ, বন্য সিংহীর মতো জিঘাংসা ভরা দৃষ্টি নিয়ে আমার আপাত মস্তক দেখে নিল। তারপর তারস্বরে আমায় বলতে লাগলো কিভাবে ওর হবু বর অ্যালবি হেনরির ব্যাপারে সব জেনে গিয়েছে। হেনরির ব্যাপারে অ্যালবির সব জেনে ফেলার জন্য ও ও আমাকেই দোষী ঠাওরালো। আমাকে কড়া গলায় শাসিয়ে বলেছিল যদি কোনোভাবে অ্যালবির সাথে ওর বিয়ে আটকে যায় তো হেনরি আর আর রবার্ট দুজনকে আমার জীবন থেকে চিরতরে সরিয়ে দেবে। ও তারপরও চলে যাবার পর আমি তাড়াতাড়ি ওই ঘরে গিয়ে ঢুকলাম। দেখি হেনরি অজ্ঞান হয়ে গেছে। বোধহয় ওর মুখে বালিশ চেপে ধরেছিল রাক্ষসীটা, তাই সম্ভবত অজ্ঞান হয়ে গেছে ও। যদিও তখনও বুঝতে পারছিলাম না যে ও প্রকৃতই অজ্ঞান হয়ে আছে না মারা গেছে, কিন্তু ওকে ওই অবস্থায় দেখে আর সহ্য করতে পারলাম না। ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ পেছন থেকে প্রচন্ড জোরে একটা ধাক্কা খেলাম। কোনো রকমে সিঁড়ির রেলিং ধরে টাল সামলাতে চেষ্টা করলাম, কিন্তু ম্যারিয়ানোর মোটা মোটা শরীরে আমার চেয়ে অনেক বেশি শক্তি ধরে। ও তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে লাগলো আমার সিঁড়ি থেকে ফেলে দেবার। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, গড়িয়ে পড়ে গেলাম সিঁড়ি দিয়ে। হেনরি আমার কোল থেকে ছিটকে পড়ে গেল। মাথায় একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম। তারপর আর কিছু মনে ছিল না। এতদূর বলে লিলি এবার একটু দম নেবার জন্য চুপ করলো। থরথর করে কাঁপছে ওর শরীর, চোখের দৃষ্টি কেমন যেন শূন্য ঘোলাটে লাগছে, হাঁপড়ের মতো শ্বাস টানছে বারবার। মার্থা নির্বাক নিস্পন্দ হয়ে চেয়ে বসেছিল বৃদ্ধা লিলির দিকে। তার মুখে এখন আর কোনো কথা সরছে না। কি বলবে না বলবে তাও বুঝি ভুলে গেছে। অনেকক্ষণ পর নীরবতা ভঙ্গ করে ফের লিলি বলতে শুরু করলো, এরপর যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে। শুনলাম রবার্ট আমায় অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে দেয়। আরো একটা খবর শুনলাম রবার্টের মুখে, ম্যারিয়ান আর হেনরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তারপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ছুটে গেলাম ইরি ফার্মে, কিন্তু আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না। দেখলাম বাড়ির দরজায় একটা বড় তালা ঝুলছে, বাড়িতেও কেউ নেই। পাগলের মতো গ্রামের বাড়িগুলোয় ছুটে গিয়ে খোঁজ করলাম ম্যারিয়ানের,
হেনরির নাম করেও খোঁজ করতে পারলাম না, কারণ তাকে এই গ্রামের কেউ কখনো দেখেনি। কিন্তু গ্রামের কেউ ম্যারিয়ানের কোনো হদিশই দিতে পারলো না আমায়। ম্যারিয়ান হেনরিকে নিয়ে যে কোথায় চলে গেল তখন বুঝতেও পারিনি। আমার অস্বস্তি হচ্ছিল এই ভেবে, ম্যারিয়ান যেখানেই ওকে নিয়ে যাক না কেন, ওকে তো মায়ের মতো ভালোবাসা দিতে পারবে না। না জানি কত ও কত অত্যাচার করবে ওর ওপর। আমি খুঁজতে লাগলাম ওদের দুজনকে খুঁজে পাওয়ার জন্য। কোথায় না কোথায় আমি ধর্ণা দিয়েছিলাম। থানা, পুলিশ, এমনকি লোকাল কাউন্সিলর পর্যন্ত বাদ রাখিনি, কিন্তু মুখের শুকনো আশ্বাস ছাড়া কিছুই পাইনি আমি। আর এখান থেকেই আমার কাহিনী শুরু। এই পর্যন্ত বলে একটু থামলো লিলি। অনেকক্ষণ ধরে হাঁপাতে লাগলো, তারপর আবার কেটে কেটে বলতে লাগলো, চার্লস আঙ্কেল আমাকে আর ওই ফার্মের ধারে কাছেও খেঁচতে দিলেন না। কড়া হুকুমের মতো বলে দিলেন আমাকে যেন দ্বিতীয় দিন ওই বাড়ির ধারে কাছেও আর না দেখেন তিনি। আমি গ্রামের লোকদের বোঝাতে চেষ্টা করলাম যে বাড়িতে একটা বাচ্চা ছেলে ছিল, যার উপর আমার বোন খুব টর্চার করত, কিন্তু ওরা কেউ আমার কথা বিশ্বাস করলো না, কারণ ওরা কেউ কখনো এ বাড়িতে কোনো বাচ্চাকে দেখেনি। অবশ্য এর জন্য দায়ী আমরাই, কারণ আমরাই হেনরিকে লোক চক্ষুর আড়ালে লুকিয়ে লুকিয়ে রাখতাম। আরো আশ্চর্য লাগলো মিসেস কলিন্সকে দেখে। আমার কথার সমর্থনে উনি একটি কথাও কাউকে বললেন না, মুখে যেন কুলু পেটে রইলেন। সব সময় আমাকে যেন এড়িয়ে এড়িয়ে চলছেন, চোখাচোখি হলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে যেন বাক্যালাপ এড়াতে চাইতেন। পরে অবশ্য জেনেছিলাম কেন উনি অমন ব্যবহার করছিলেন। আরো জানলাম আমি যখন প্রায় 1 মাস হাসপাতালে শয্যাশায়ী ছিলাম, কথাও বলতে পারতাম না, তখন সেই সুযোগে চার্লস আঙ্কেল রটিয়ে দিয়েছিলেন চারদিকে। এমনকি পুলিশকেও আমার দুর্ঘটনার কারণ হিসেবে জানিয়েছিলেন যে আমি মাত্রাতিরিক্ত মদ্যপান করেছিলাম, তাই টাল সামলাতে না পেরে পড়ে গিয়েছি। ম্যারিয়ান তার বোনের এই অস্বাভাবিক মদ্যপানে বিরক্ত হয়ে আমাকে না জানিয়েই চলে গিয়েছে বাড়িতে। এতদূর বলে একটু দম নিল লিলি। ওদিকে কথাগুলো শুনতে শুনতে মার্থার ভ্রু কুঁচকে উঠেছে। লিলি ফের বলতে শুরু করলো, এরপর এরপর আমার জীবনের শেষ আশাও নিভে গেল। রবার্টকে আমি আর কোনো দিন দেখতে পাইনি। চার্লস আঙ্কেল আর তার বড় ছেলে চার্লি আমায় সাফ জানিয়ে দিল রবার্ট আমার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে। মাউন্টফোর্ডের মতো অভিজাত ফ্যামিলিতে আমার মতো মেয়ের কোনো ঠাঁই নেই। চারদিকে শুধু হতাশা আর হতাশা, একটুকু আর আশার আলো নেই কোথাও। আমি জানতেও পারলাম না হেনরির চূড়ান্ত পরিণতি কি হলো। ও বেঁচে আছে না মারা গিয়েছে তাও জানি না।
ম্যারিয়ান আদৌ কোথায় আছে, বিয়ে হয়ে অ্যালবির বাড়িতে কিনা তাও জানি না। তবে আমি বেশি উতলা হয়ে থাকতাম হেনরির কথা ভেবেই। আমার অজান্তেই শুধু মনে হতো ও মৃত, আর তার হত্যাকারী স্বয়ং আমার বোন। কিন্তু যখনই কথাটা ভাবতাম নিজের মনেই কেঁপে উঠতাম, মিথ্যে আশ্বাস দেবার চেষ্টা করতাম মনকে। না না, ও নিশ্চয়ই বেঁচে আছে, কোথাও নিশ্চয়ই আছে ও। একদিন হঠাৎ ফিরে আসবে, ম্যারিয়ানকেও আমি আবার দেখতে পাবো, একটা ভালো মেয়ের রূপে দেখতে পাবো। ম্যারিয়ান আর হেনরির ফেরার আশায় আমি আজীবন এই গ্রামেই পড়ে রইলাম। গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব, এই বাসনাও কখনো আমার হয়নি। ভাবতাম, কে জানে, আমি চলে গেলে ওরা যদি এসে পড়ে কোথাও থেকে, তাহলে আর তো দেখা হবে না। তাই এখনো পর্যন্ত এখানেই পড়েছিলাম, একটাই আশা নিয়ে, কবে ফিরবে আমার হেনরি, কবে ফিরবে ম্যারিয়ান। একটানা বলার পর থামল লিলি। বুক তার জোরে জোরে ওঠানামা করছে, চোখের দৃষ্টি নিমিলিত, স্তিমিত। অনেকক্ষণ এইভাবে থাকার পর ফের থেমে থেমে সে বলতে শুরু করলো, এই বাড়িটা, এই বাড়িটা যে দেখছো, এটা মাউন্টফোর্ড ফ্যামিলি থেকে আমায় গিফট দেওয়া হয়েছে। হ্যাঁ, গিফট। যতদিন এই গ্রামে থাকবো ততদিনের জন্য আমাকে এই পাণ্ডব বর্জিত জায়গায়, এই জরাজীর্ণ কুটিরটায় থাকতে দেওয়া হয়েছে ওদের পক্ষ থেকে। এখানেই আমি নিজেই নিজেকে বন্ধক রেখেছি, আজীবন বন্ধক রেখেছি নিজেকে। মার্থা এবার প্রশ্ন করল, ম্যারিয়ানের কি হলো তা কি আপনি কোনোদিনই জানতে পারেননি? মার্থার মনে হলো এই জরাজীর্ণ বৃদ্ধা লিলি আর হথন কটেজে দেখা ওই ম্যারিয়ানের প্রেতাত্মার মুখের মধ্যে একটা সাদৃশ্য আছে। কেন সাদৃশ্য আছে সে এবার বুঝতে পারছে, কারণ লিলি আর ম্যারিয়ান এরা দুই বোন। জানলা দিয়ে এক ঝলক দমকা হাওয়া এসে ঢুকলো ঘরে। সেলফে রাখা বইয়ের পাতা ফরফর শব্দে উঠতে লাগলো। মার্থার প্রশ্নটা সরাসরি কোনো উত্তর না দিয়ে লিলি বলতে লাগলো, রবার্টের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল যখন ও অস্ট্রেলিয়া থেকে এখানে ফিরেছিল। বিরক্ত বোধ করলো এবার মার্থা। রবার্ট এই লিলির কে তাও মোটামুটি অনুমান করে নিয়েছে, সম্ভবত এই বৃদ্ধার প্রাক্তন প্রেমিক। চিঠিগুলোর দিকে ফের চোখ বোলালো মার্থা, আবার পড়তে লাগলো মাঝখান থেকে। কোন চিঠিতে কোথায় রবার্টের উল্লেখ আছে খুঁজতে চেষ্টা করলো। লিলি বলতে লাগলো, তাও এই 20 বছর আগে আমার এই ভাঙা চোরা বাড়িটার দরজায় এসে ও দাঁড়িয়েছিল। ওকে দেখে ঠিক আগের মতোই আমার হৃদয় উদ্বেলিত হয়েছিল। ও আমায় জানালো আগাগোড়া সব কিছুর জন্য সে খুবই দুঃখিত, বিশেষ করে ম্যারিয়ানের জন্য। ওই বড় ভাই চার্লি ইচ্ছে করেই ম্যারিয়ানের ব্যাপারটা আমার কাছে চেপে গিয়েছিল। আর রবার্ট সেদিন আমায় জানিয়েছিল ম্যারিয়ান মারা গেছে অনেক বছর আগেই। যেদিন ইরি ফার্মে ওই ঘটনা ঘটেছিল তার বেশ কয়েক বছর পরে লন্ডনে গাড়ি চাপা পড়ে মারা গিয়েছে ও। ম্যারিয়ানের
মৃত্যুর খবরে আমি দুঃখ পেয়েছিলাম, আবার আনন্দও পেয়েছিলাম, এই ভেবে, একমাত্র এই ভেবে যে ওর অভিশপ্ত জীবনের পরিসমাপ্তি ঘটল শেষ পর্যন্ত। একটানা বলার পর থামলো লিল ফ্লিন। লিল ফ্লিনের মুখ থেকে ঘটনাগুলো শুনতে শুনতে মনে মনে একটার পর একটা পয়েন্ট নোট করতে লাগলো মার্থা। এই বৃদ্ধাকে সে এখনো জানায়নি তার এই কটেজে কি কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। সে অবশ্যই জানাবে সবকিছু লিলিকে, কিন্তু এখনো সেই সময় আসেনি। লিলি ওদিকে বলতে লাগলো, এই কাহিনীর সূত্রপাত ও ওই সময় থেকে, যখন এখানকার গ্রাম্য লোকগুলো এই কটেজটাকে ভয় পেতে শুরু করলো, এড়িয়ে চলতে লাগলো। তারা নানা রকম শব্দ শুনতে পেত এই কটেজের ভেতর থেকে। ওই চার্লি কাকে যেন রাতে দুজন পাহারাদার নিযুক্ত করেছিল ওই বাড়িতে, তাদের একজন মারা গেল, অন্যজন ভয় পেয়ে চাকরি ছেড়ে দিল। তা থেকেই আমি ধারণা করেছি যে হেনরিকে সম্ভবত ওই ম্যারিয়ান একটা ঘরের দেওয়ালের ভেতর গেঁথে দিয়েছিল, তাই ওই দেওয়ালের ভেতর থেকে ওরকম সব অদ্ভুত শব্দ শোনা যেত। আর তাই বারবার লোকাল পাবে আমি ছুটে যেতাম, সবাইকে বোঝাতে চাইতাম ব্যাপারটা। মার্থা এবার প্রশ্ন করলো, আপনার কিভাবে এটা মনে হলো যে ম্যারিয়ানি হেনরিকে খুন করেছিল? দেওয়ালের ভেতর থেকে শব্দ, বাচ্চার কান্নাকাটি, সবই তো এখানকার গেঁয়ো লোকদের গুজব। আর ওই ডানকান স্টকওয়েল, মিসেস স্টকওয়েলের হাজব্যান্ড, সে তো একটা আস্ত মদ্যপ ছিল, হয়তো কি শুনতে কি শুনে ভয় চাকরি ছেড়ে পালিয়ে এসেছিল। আর অন্যজন তো হঠাৎ হার্ট অ্যাটাকেই মারা গেল, সে তো যে কোনো সময় কারোর হতেই পারে। তো জাস্ট লোকের কানাঘুষো গুজব থেকে কি করে আপনি ধরে নিলেন যে ওই বাড়ির একটা ঘরের দেওয়ালে কাউকে গুম করে রাখা আছে, আর সে হেনরি? লিলি বলল, কারণ দেওয়ালে ইট গাঁথার কাজটা ম্যারিয়ান খুব ভালো জানতো। মিস্ত্রিরা যে ওই বাংলোয় নতুন ঘর তৈরি করছিল, ওদের সঙ্গে থেকে, ওদের কাছ থেকে ভালোই রপ্ত করে নিয়েছিল ইটের গাঁথুনির কাজটা, তাতেই আমি আন্দাজ করেছি। লিলির কথাগুলোয় পুরোপুরি শিওর হতে পারছে না মার্থা, তাকে আরো একটু জানতে হবে, শিওর হতে হবে তাকে। তাই জিজ্ঞেস করলো, আপনি কি বলতে চাইছেন বলুন তো লিলি? ম্যারিয়ান খুব ভালো ইটের গাঁথুনির কাজ জানতো, আর তাতেই আপনি ধারণা করে নিলেন যে ম্যারিয়ানই হেনরিকে খুন করেই দেওয়ালে গুম করে দিয়েছে। ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে লিলি বলল, যখন রবার্টের সঙ্গে হাসপাতাল ছেড়ে বেরিয়ে এসেছিলাম, রবার্ট সরাসরি আমায় এই পাণ্ডব পরিচিত জায়গায় জলাভূমির ধারে এই কটেজে নিয়ে এসে ওঠালো, যেখানে আমি দেখলাম আমাদের সব জিনিস আগে থাকতেই মজুত করে রাখা হয়েছে ঘরে। আমার জামা কাপড়, ম্যারিয়ানের জামা কাপড়, হেনরির জামা কাপড়, সব কিছু ওই ইরি ফার্ম থেকে এনে এই কটেজে এনে রাখা হয়েছে। তারপর আমার কদিন ধরে আমি কেমন যেন একটা ট্রমার মধ্যে ছিলাম। তারপর একদিন আমি চলে গেলাম ওই ইরি ফার্মের কাছে, আর সেখানে এমন একটা জিনিস আমার হাতে এসেছিল যেটা দেখে আমার মাথা থেকে পা কেঁপে উঠেছিল। রবার্ট গিয়ে ঢুকেছিল ওই কটেজের ভেতর, আমি দাঁড়িয়েছিলাম বাইরে,
ও ও বেরিয়ে এসেছিল হাতে একটা নেকলেস নিয়ে। নেকলেসটা আমার দিকে মেলে ধরতেই চিনতে পেরেছিলাম আমি। ম্যারিয়ান সবসময় এই নেকলেসটা গলায় পরে থাকতো। রবার্ট বলল এটাকেও কটেজে নতুন তৈরি হওয়া ঘরটার ফায়ার প্লেসের দেওয়ালের সামনে নাকি পড়ে থাকতে দেখেছে। অবশ্য এগুলো কোনোটাই অকাট্য প্রমাণ নয় যে এই দেওয়ালের ভেতরেই হেনরিকে ঘুম করে রাখা হয়েছে। এগুলো সবই আমার আন্দাজ মাত্র। এ গাঁয়ের লোক শহরের লোকদের কাছে কুসংস্কারাচ্ছন্ন ঠিকই, কিন্তু কিন্তু এরপর থেকে ওই বাড়িতে এমন সব ঘটনার খবর পেতাম, বাচ্চার কান্না, দেওয়াল আঁচড়ানোর শব্দ, এসব থেকে আমি অনুমান করে নিয়েছিলাম যে হেনরিকে জীবিত বা মৃত যে অবস্থাতেই হোক ওই বাড়ির কোনো ঘরের দেওয়ালের ভেতর গুম করে রাখা হয়েছিল। আর এই কাজের একমাত্র হোতা ওই ম্যারিয়ান। আমি যদিও নিজে কোনোদিন কিছু দেখিনি বা শুনিনি, কারণ মাউন্টফোর্ড ফ্যামিলি থেকে আমায় কড়া নিষেধ দিয়েছিল আমি যেন ওই কটেজের ধারে কাছেও কখনো না যাই। কিন্তু আমার মন বলতো হেনরিকে মেরে ওই বাড়িতেই কোথাও গুম করে রাখা আছে। একটানা বলার পর থামলো বৃদ্ধা লিলি। মার্থা এতক্ষণ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। লিলির কথা শেষ হলেও সে তখনও চুপচাপ বসে রইল। লিলিকে নিরীক্ষণ করতে লাগলো। একসময় নীরবতা ভঙ্গ করে নিচু গলায় ডেকে উঠল, লিলি। দুর্বল চোখ দুটো বুজে এতক্ষণ চেয়ারে কুঁজো হয়ে বসেছিল লিলি। বোঝাই যাচ্ছে তার চেয়ারে বসে থাকতে খুবই কষ্ট হচ্ছে। বোধহয় একটু শুতে পারলে তার ভালো লাগবে। মার্থার ডাক কানে যেতে সে আবার চোখ মেলে তাকালো, ঘোলাটে দুর্বল চোখ। তারপর নিজে থেকেই আবার বলতে শুরু করলো, তারপর অনেক দিন কেটে গেল। দীর্ঘ সময় পর আমি সেদিন রবার্টের কাছ থেকে ম্যারিয়ানের ব্যাপারে জানতে পারলাম। অনেক বছর পর রবার্ট অস্ট্রেলিয়া থেকে ফিরে আমায় লন্ডনে ম্যারিয়ানের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু সংবাদ দিয়েছিল। সেদিনই ও আমায় আরো বলেছিল যে ম্যারিয়ান ওদিন ওই কটেজ থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিল অ্যালবির কাছে। প্রায় ভিক্ষা চেয়েছিল অ্যালবি যেন তার সব কিছু ক্ষমা করে দিয়ে তাকে বিয়ে করে, কিন্তু অ্যালবি সরাসরি ওকে প্রত্যাখ্যান করে। হতাশাগ্রস্ত বিপর্যস্ত ম্যারিয়ান আর গ্রামে থাকেনি, সোজা চলে গিয়েছিল লন্ডনে। তবে রবার্ট একটা কথা আমায় অসত্য বলেছিল, যে লন্ডনে ফেরা 4-5 বছরের মাথায় ম্যারিয়ানের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কিন্তু পরে আমি জেনেছিলাম লন্ডনে ফেরার 3 দিনের মাথায়ও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। মার্থা জিজ্ঞেস করলো, কিন্তু হেনরিকে খুনটা যে ম্যারিয়ানই করেছিল তা আপনি অনুমান করছেন কিভাবে? সোজা হিসেব, ম্যারিয়ানের অসাধ্য কিছুই নেই। বরাবরই ওকে আমি যেরম চিনি, ও ও নিজের সুবিধা আদায় করতে পারে না এমন কিছুই নেই।
তাছাড়া হেনরিকেও কোনোদিনই নিজের ছেলে বলে ভাবেনি। নিজের রাস্তা ক্লিয়ার করতে ওকে মেরে ফেলা এমন কিছু কঠিন কাজ ছিল না তার কাছে। আর ওই রাতে যখন ও জানতে পেরেছিল যে অ্যালবি হেনরির ব্যাপারে সব জেনে গিয়েছে, তখন ও যেরকম উন্মাদ হয়ে উঠেছিল, ওই অবস্থায়ও যে কাউকে খুন করে ফেলতে পারত, এমনকি এমনকি নিজের মা বাবাকেও। কথা বলতে বলতে জোরে জোরে হাঁপাতে লাগলো লিলি। দুর্বল শরীরে অনেকক্ষণ কথা বলেছে সে। এবার আর সে সত্যিই বসে থাকতে পারছে না। তার অবস্থা দেখে ভয় করতে লাগলো মার্থার। একবার ভাবলো এখানকার স্থানীয় ডাক্তারকে ফোন করে আসতে বলবে কিনা। লিলিকে যেইমাত্র জিজ্ঞেস করতে যাচ্ছিল ডাক্তার ডেকে আনবো কিনা, ঠিক তখনই লিলি হাঁপাতে হাঁপাতে হঠাৎ বলে উঠল, তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না মার্থা। মার্থা এ কথায় অবাক হলো, বলল, আপনার কোন প্রশ্নের উত্তর আমি দিইনি লিলি? নিজেও যতদূর সম্ভব মনে করার চেষ্টা করলো এই বৃদ্ধা তাকে এর আগে কোনো প্রশ্ন করেছিল কিনা। লিলি জিজ্ঞেস করলো, ওই কটেজে তুমি এতদিন রইলে আমার ছেলেকে দেখেছো কখনো? আমার ছোট্ট হেনরিকে? মার্থা লক্ষ্য করলো প্রশ্ন করার সময় লিলির চোখে একরাশ আশার ফুলকি যেন ঝিলিক দিয়ে উঠছে। কিন্তু মার্থার মনে হলো সে যে হেনরিকে ওই দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখেছিল ওই রাতে, যতদিন ওই কটেজে ছিল তাকে নিরন্তর অনুভব করেছে, শুনেছে তার ছোট ছোট পায়ের শব্দ। এসব শুনলেই বৃদ্ধা আরও বিচলিত হয়ে উঠবে, তাতে শরীর আরও খারাপ হয়ে যাবে। তাই নিজেকে যতদূর সম্ভব সংযত রেখে বলল, না, আমি কোনোদিন তাকে দেখিনি, তবে আমি ম্যারিয়ানকে দেখেছি, যদিও সে এখন আর ওখানে নেই। ম্যারিয়ানের কথায় খুব একটা আগ্রহী হতে দেখা গেল না লিলিকে। সে শুধু হেনরির কথা শুনতে চায়। তবু ম্যারিয়ান মুক্তি পেয়েছে শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, অত পাপ করেও কেউ জ্যোতির কাছে যেতে পারে শুনে আশ্চর্যই লাগছে আমার। মার্থা নীরব হয়ে বসে রইল। লিলি এবার একটু ঝুঁকে এলো তার দিকে। ওর সামনে টেবিলে রাখা পুরনো চিঠির বান্ডিলগুলো মার্থার দিকে ঠেলে দিয়ে বলল, এই চিঠিগুলো তুমি রেখে দাও নিজের কাছে, এইগুলো তোমার কাছেই থাক। আমি আর বেশিক্ষণ নেই, কি হবে এগুলো আমার কাছে থেকে? সব সব আমার মাথার মধ্যেই রয়ে গেছে। ব্রেন ড্যামেজ হয়ে গেল এসব ঘটনার স্মৃতি আমার মন থেকে মুছে যাবে না। মার্থা জিজ্ঞেস করলো, একটু জল খাবে লিলি? বলেই আর অপেক্ষা না করে উঠে দাঁড়ালো লিলির জন্য জল আনতে। লিলি হাঁপাতে হাঁপাতে বলল, দরকার নেই, দরকার নেই, আমার এখন জলটুকু খাওয়ার মতো শক্তি নেই। আমার খিদে তৃষ্ণা দুই নিঃশেষিত। এখন আমি সব কিছুর ঊর্ধ্বে চলে যেতে বসেছি। চা, কফি, জল কোনো কিছুই এখন আর আমার জন্য নয়। বলতে বলতে নাভিমূল থেকে উঠে এলো একটা বেদম কাশির দমক। কাশির দমকে নুয়ে পড়তে লাগলো লিলি। এক এক সময় মনে হতে লাগলো এই কাশির সাথেই এখনই তার প্রাণবায়ু বেরিয়ে যাবে। কাশতে কাশতেই উঠে দাঁড়াতে চেষ্টা করলো লিলি। চেয়ারের হাতল ধরে ধরে আস্তে আস্তে উঠে দাঁড়াবার চেষ্টা করলো সে। মার্থা তাড়াতাড়ি এগিয়ে এসে ওকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। মনে মনে কষ্ট হতে লাগলো ওর। কি করুণ জীবন এই মহিলার।
একটা সৎ মেয়ে, ভালো মেয়ে, পুরো জীবনটা নষ্ট হয়ে গেল তার। সত্যি বড়ই অদ্ভুত এই পৃথিবী। আমি তোমায় দরজা পর্যন্ত এগিয়ে দিতে পারবো না মার্থা। আমাকে এখনই বিছানায় গিয়ে শুতে হবে, আর না শুলে আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব। একটু ঘুমোলে মনে হয় শরীরটা ঠিক হবে। চিঠির বান্ডিলগুলো তুলে নিতে নিতে মার্থা বলল, নো প্রবলেম, কিন্তু এই চিঠিগুলো কি সত্যি আমায় দিয়ে দিচ্ছ? মাথা নেড়ে সায় দিল লিলি। বলল, রবার্ট ছাড়া তুমি একমাত্র সাক্ষী আমার এই কাহিনী, তাই এই চিঠিগুলো তুমি নিয়ে যাও সাথে। আমার কাছে রেখে আর কি লাভ? মার্থা জিজ্ঞেস করলো, রবার্ট তোমার কাছ থেকে চলে যাবার পর ওর আর কোনো খবর পেয়েছিলে? মাঝখানে 20 বছর আগে অবশ্য ওর সঙ্গে তোমার দেখা হয়েছিল বললে, তারপর আর কোনো খবর পেয়েছো? মাথা নেড়ে লিলি বলল, না না, তবে যেবার আমার সাথে শেষবারের মতো দেখা করতে এসে ম্যারিয়ানের মৃত্যু সংবাদ আমায় দিয়েছিল, সেদিনই আমায় জানিয়েছিল যে ও অস্ট্রেলিয়ায় গিয়ে এখন চাকরি করছে, ওখানেই বিয়ে করেছে, সংসার করছে। তারপর সেই চলে গেল, আর এতদিন হয়ে গেল কোনো খবর পাইনি। কৌতূহলী মার্থা এবার জিজ্ঞেস করলো, কিন্তু তাহলে তোমার নামের শেষে মাউন্টফোর্ড রাখো কেন? ও ওটা আমি নিজে রেখেছি, আর রবার্টকেই আমি মনে মনে বিয়ে করেছিলাম, তাই লোককে আমি এখনো লিলি মাউন্টফোর্ড বলেই পরিচয় দিই, যদিও আমার আসল পদবি এখনো ফ্লিন। কিন্তু কেউ আমার পদবি মাউন্টফোর্ড বলে সম্বোধন করলে আমার শুনতে খুব ভালো লাগে। আর কিছু বলল না মার্থা। কটেজের ঘরের ছাদটা বড্ড নিচু। দরজা দিয়ে বেরোবার সময় মাথা নিচু করে বেরোতে হলো মার্থাকে। বাইরে গিয়ে একবার ঘুরে তাকালো ভেতরে দাঁড়ানো লিলির দিকে। বলল, তুমি একলা থাকতে পারবে তো, নাকি আমি থাকবো তোমার কাছে? মাথা নাড়ল লিলি। ক্ষীণ কণ্ঠে বলল, দরকার নেই মা, আমি এখন একটু শোবো, ঘুমোবো, তাহলেই আমি একটু বেটার ফিল করব। আর কিছু না বলে বাইরের জঙ্গলে ভরা লনে এসে থামলো মার্থা। তাকালো আকাশের দিকে। এতক্ষণে দুর্গন্ধময় বদ্ধ ঘরে তার প্রাণ যেন হাঁপিয়ে উঠেছিল। এতক্ষণে একটু মুক্ত বাতাস পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচল। সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। বেশ কালো একটা মেঘ আসছে ওদিক থেকে। মার্থা বুঝল বৃষ্টি আসছে। যাক, ভালোই, গরমটা কাটবে। গাড়িতে ফেরার পথে মার্থার মাথায় নানা চিন্তা ঘুরতে লাগলো। কেস ক্রমেই জটিল হয়ে উঠছে। অনেক নতুন নতুন চরিত্রের নাম সে আজ জানতে পেরেছে, যাও আগে জানতো না। ওই কটেজ সকলের সঙ্গে সকলের বিচ্ছেদের কারণ। ওই কটেজে যারাই এসেছে থেকেছে তাদের সকলেরই জীবন যন্ত্রণাময় হয়ে উঠেছিল। ম্যারিয়ান, লিলি, এরা নিজেদের আপনজনদের থেকে বিচ্ছিন্ন হয়েছে স্রেফ ওই কটেজের জন্য। মিসেস স্টকওয়েলের হাজব্যান্ড ওই কটেজে কেয়ারটেকার হয়ে এসেছিল, তারও বিবাহিত জীবন আর টিকল না। মিসেস স্টকওয়েলের সাথে বিচ্ছেদ ঘটে গেল তার। কত দুঃখ, কত বেদনা, কত হিংসা ওই বাড়ির আনাচে কানাচে হাহাকার করে বেড়াচ্ছে তার ঠিক নেই। আর এই ম্যারিয়ান, ওকে আরো ভালোভাবে জানতে এখন এই পুরনো চিঠিগুলো ভালো করে পড়তে হবে তাকে।
এতক্ষণ সেভাবে পড়ার সুযোগই হয়নি তার। ওপর ওপর যতটুকু পড়েছে আর লিলির কাছ থেকে যতটা শুনেছে, তাতেও পুরো ঘটনাটা খানিকটা বুঝতে পারছে এখন। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।